বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও ভালো আছি। শরীরটা একটু ঠান্ডা লেগেছিলো, এখন ঠিক আছে। তো যাই হোক, আজকে একটা ভিডিও দেখলাম, সকাল থেকে ভিডিও করতে পারিনি। শরীর নিয়ে আমারও মনে হচ্ছে এই ধবলার মতো ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, এইরকম না, কারণ স্বামী সন্তান নিয়ে ভালো আছি। আর জীবন হচ্ছে চলার পথে উঠা চড়া থাকবেই, সুতরাং সেটাকে মানিয়েও চলছি। আজ 15টা বছর চলছি, তো সেখান থেকে ভালো আছি। কথাগুলো বললাম যে, এই যে বললাম ধবলার মতো, তখন আবার অনেকে বলে বসবে, সেই জন্যই বললাম। হ্যাঁ, ধবলার কথাই বলছি। আজকে ভিডিওতে দেখলাম সকাল শুরু হলো যে ইটা খাই, অ্যাপেল না শেক না কি বলছে ওটা, যাই দুটো খেলো। এত তা বুঝিও না, করিও না, জানিও না, তবে বডি ঠিক আছে। 2 ছেলের মা, এখনও ঠিকঠাক আছি। যাই হোক, তো আরও ছেলেপিলে না নিয়ে এসেও কিন্তু এখন শেক, তার ডায়েট, তার হ্যাডা, তার ব্যাডা, তার চলেই যাচ্ছে। তো সকালবেলায় নিয়ে বসলো, তারপরে একটা ভারী খাবার খেলো, যেটা শেক বললো, সেটা খেলো। তারপরে হচ্ছে কি খেলো, আচ্ছা পুয়ের, না ওটা কালকে খেয়েছিল, ভুল বললাম, কালকে খেয়েছিল। আজকে বললো পুয়ের ডাঁটা, আলু, তোমার করলা ভাজা, আর হচ্ছে ডাল। তো দুটো খাবারই কিন্তু ওর অ্যালার্জি, সেটা হচ্ছে ডাল আর হচ্ছে পুঁই যে শাকটা করেছে সেটা। কিন্তু দিব্য রুটি দিয়ে খেয়ে নিল। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বলেছে, নাম করলাম না, যে কে ভাই খায় পুঁইয়ের তরকারি দিয়ে রুটি। আমার বাবার বাড়ি কিন্তু খাই, বা আমার শ্বশুরবাড়িতেও খাই। পুঁইয়ের তরকারির ভেতরে কিন্তু শুধু পুঁই থাকে না, তার ভেতর মূলো থাকে, তারপরে মিষ্টি কুমড়ো থাকে, বেগুন থাকে, আলু থাকে, পটল থাকে, দিয়ে সব কিছু দিয়ে পুঁই দিয়ে একটা সবজি করে, বা যদি হয় মাছের মাথাও দেয়, দিয়ে এটা খেতে প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ড। অনেকে মাছের তেল দিয়েও করে। তো রুটিটা খাওয়াই যায়, কারণ তার ভেতর প্রচুর সবজি পড়ে। তো যাই হোক, ওর যেহেতু অ্যালার্জি, সেহেতু বলছি যে ও কিন্তু দিব্য খেয়ে নিল। কিন্তু শ্বশুরবাড়িতে যদি খেত, তাহলেই বলতো আমার উপরে অত্যাচার হচ্ছে। বাবার বাড়ি তো, সেই জন্য খুব মিষ্টি লাগলো পুঁইয়ের ডাঁটাটা। তারপরে গেল কি, তোমার করতে গেল, আচ্ছা 5 মাথা আলোচনা শুরু হয়েছিল যে রাত্রিবেলায় কি একটা প্ল্যান করা যায়। সেটাতে গেছিল বৌদি, দাদা, ঠাকমা, মা আর আমাদের ধবলা, 5 জনে বসে প্ল্যান চলছিল রাত্রিবেলায় কি খাওয়া যায়। তো যাই হোক, প্ল্যান পট করেও কিছু হয়নি হয়তো। তো বিকেল ভাত টাত খেয়ে তারপরে বিকেলবেলায় 1 কাপ দুধ চা খেয়ে নিল। দুধ চা খেয়ে তারপরে ধরো, ও কিন্তু ডায়েট করছে, তোমরা ভুলে যেও না, ডায়েট করছে। আর ও যেগুলো খাওয়া সেগুলোও খাচ্ছে। তারপরে খাওয়ার পরে 1 কাপ বড় কাপের দুধ চা খেয়ে নিল। আমরা হয়তো 2 বার খাবো ওই চাটা। তো ওই যে আমরা ডায়েট ফাইট করি না, আমরা যখন যেটা হয় কালো চাও খাই, দুধ চাও খাই, যখন যেটা পাই খেয়ে নিই। তারপরে করলো দুধ চা খেলো। দুধ চা খাওয়ার পর বললো, দাদা ভাই বলেছে যে কিছু বানা বুনু, কিছু বানা। তো বুনু কী করলো, ঠিক আছে বানাচ্ছে। বুনু শুধু ডিম সিদ্ধ আর আলু সেদ্ধটা বসালো, ব্যাস। আর রসুনটা ছিলতে দেখলাম, রসুনটা ছিলে দিল, হয়ে গেল। তারপরে দাদা পেঁয়াজ কাটলো, আলুটা ছিললো বৌদি, আর ও বেলে একটা হয়তো করলো। তারপরে দাদা রসুন ছিলে দিল, তারপরে মাখিয়ে দিল, তারপরে গোল গোল করে দিল, তারপরে বিস্কুটের গুঁড়োতে দিল, তারপরে কর্নফ্লাওয়ার দিল। ভাই, এইভাবে কে ডিমের চপ খায় আমি কিন্তু জানি না। এইভাবে আমি ডিমের চপ করিও না, খাইও না, কেমন লাগবে আমি জানি না অন্তত। কারণ ডিমের চপ আমি যেটা করি, একটা ডিমকে হয় 2টো করি চপ, আর নাহলে সেরকম যদি হয় যে ডিম কম আছে 4টে করি। 4 ফালা করে নিই, আলুটা সেদ্ধ করে নিই, পেঁয়াজটা কড়াইয়ে দিই, কড়াই দিয়ে লঙ্কা কুচি করে দিই, তারপরে যা মশলা আছে ধনে পাউডার, জিরে পাউডার, এগুলো দেওয়ার পর আলুটা টমেটো ভালো করে কষিয়ে তারপরে আলুটা ম্যাশ করে দিয়ে দিই। তারপরে কি করি, ওটাকে ভালো করে আলু সেদ্ধ মতো যেটা হয়ে যায়, তারপরে ওটাকে ঠান্ডা করার পর ওই 4 ফালা থেকে একটা ডিম নিই, তারপরে এইভাবে মুড়িয়ে গোল গোল করে নিই। তারপরে বিস্কিটে দিই, এই কর্নফ্লাওয়ারে দিই, তারপরে বিস্কিটে দিই,
আবার কর্নফ্লাওয়ারে দিই, তারপরে ওটা ভাজি। এইভাবেই কিন্তু আমরা করি। ও কী করলো, ঠিক পাইকারি যেমন, সেদিনও কিন্তু ও আলুর চপটাও এভাবে করেছিল, যে আলু সেদ্ধ করে নিল, নেওয়ার পর আলু রিং রিং করে সেদ্ধ করে নিল, সেদ্ধ করে তারপরে ব্যাটারে ডুবিয়ে ও আলুর চপ করলো। এটাও ভাই খাইনি কোনো দিন। আলুর চপ সেদ্ধ করে মশলাটা যেমন বললাম ওরকম করে, তারপরে চ্যাপটা করে বেসনে ঘুরিয়ে বা কর্নফ্লাওয়ার ঘুরিয়ে যে যেমন পারে সেটা করে। ঘরোয়া তো একটু এদিক ওদিক হয়, কিন্তু ওই যে আলু সেদ্ধ করে বেসনে ডুবিয়ে ওইভাবে খাই না আমরা। যাই হোক, করলো। আবার বিরিয়ানিও কিন্তু করেছিল। বিরিয়ানিটা কি, আমরা কাঁচা ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধটা ও সব বিরিয়ানির সব ঠিক করলো, কিন্তু কি করলো, বিরিয়ানিতে একটু লাল লাল করে আর ডিমটা ভেজে নিল, তারপরে বিরিয়ানির ওপরে দিয়ে দিল। আর আমরা কি করি, সেদ্ধ ডিমটাই দিয়ে দিই, আলুটা একটু লাল লাল করে ভেজে নিই, আর এইভাবে করি। ও কিন্তু ঠিক উল্টোটা করলো। আবার সেদিন বললো মুড়ে ঘন্ট। আমার মা করে আমি খেয়েছি। মুড়ে ঘন্টতে বড় বড় মাথা, হয়তো একটা যেমন হয় 4 জনের জন্য একটা মাথা তবু ঠিক আছে, আর 2-3 জনের জন্য 2টো মাথা, যদি একটাই থাকলো ধরো, তাও কি করে মা, অল্প 1 কাপও না, এইটুকু চাল নেয়। চাল নিয়ে ওটাকে ভালো করে ও যে প্রসেসে করলো, ভিজিয়ে ধুয়ে আবার ঝরঝরে করে রেখে ওইটাকে একটু মানে থলথলে টাইপের করে, ওটা ভাত দিয়ে মাখিয়ে খায় আমাদের। এটা হচ্ছে মুড়ে ঘন্ট, মানে পোলাও বা বিরিয়ানির মতো এইরকম টাইপের করেছে। এটাতে যদি গোলাপ জল বা কেওড়া জল বা মিঠা আতর এইসব দিয়ে দিত না, ও বিরিয়ানি হয়ে যেত, মুন্ডি বিরিয়ানি। তো এটা তো করেনি। ও বললো এটা মুড়ে ঘন্ট। এভাবে মুড়ে ঘন্ট হয় না, মুড়ে ঘন্ট একটু থলথলে হয়, ওটা ভাত দিয়ে মাখিয়ে খায়, চালের পরিমাণ অনেকটা কম হয়। আর এরা তো বোধহয় 1 কিলো চাল দিয়ে দিয়েছে একটা মুড়োতে, এইভাবে মুড়ে ঘন্ট হয় না। তো যাই হোক, ওটা মুড়ে পোলাও করেছিল, যদি ওই যেহেতু কাজু কিশমিশ দিয়েছে, তারপরে মুড়ো পোলাওই হয়ে গেছে। তো ওর রান্নাগুলো পুরোটাই আলাদা, ওর বাবার বাড়ির রান্নাটা পুরোটাই আলাদা, মানে কারোর সঙ্গে এটা মিল খায় না। তো যাই হোক, এক এক দেশের এক এক রকম রান্না হয়তো হতে পারে। যাই হোক, হলো, চপটা করলো, খেলো, খাওয়ার পরে আবার রাত্রিবেলায় রুটি সবজি খেলো, খাওয়ার পরে আবারও সেই আইসক্রিমটা খেলো 1 বাটি বাটি করে। তারপরে কি বলছে, আবার নিজে করে নিজে বুঝতে পেরেছে যে লোকে বলবে, হট করে বলছে যে তোমরা কিন্তু কিছু বলো না, তোমরা কিন্তু কালকে আবার শুরু হবে কন্ট্রোভার্সি এইগুলোকে নিয়ে। তো তুই তো জানিস কন্ট্রোভার্সি মানুষ কোনটাকে নিয়ে করে, তুই চাস আসলে কন্ট্রোভার্সি, কারণ তুই বলছিস আমি ডায়েট করছি, আমি হার্বাল প্রোডাক্ট খাচ্ছি, আমি তোমার ওয়ার্কআউট করছি, আমি সকালে হাঁটাচলা করছি, কিন্তু সে লাস্টে গিয়ে কী করছিস, দুধ চা 2 টাইম খাচ্ছিস, সকালে একবার খাচ্ছিস, বিকেলে একবার খাচ্ছিস, আইসক্রিম খাচ্ছিস, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, তেলে ভাজা খাচ্ছিস, আবার বলছিস যে আমি খেতে ভালোবাসি তাই খাচ্ছি। খেতে ভালোবাসি তাই খাচ্ছিস, খা না, খেতে কে বারণ করেছে? তোর খাওয়াতে কেউ দেখছেও না, কেউ বলছেও না। বলে কেন জানিস, তুই যেহেতু দেখাস সেহেতু বলে। তুমি দেখাচ্ছ বাবু, আবার বলছো, আবার তুমি সেই ভুলটাই করছো। এটা তো সবাই দেখছে, আর যেহেতু সবাই তোমাকে বলছে ঠিকই, কিন্তু সাপোর্ট তো করছে, ভিউ তো দিচ্ছে। সে কন্ট্রোভার্সি যারা করছে তারাও তোমাকে ভিউ দিচ্ছে, প্লাস দর্শকরাও তোমাকে ভিউ দিচ্ছে। আর কন্ট্রোভার্সি যারা করছে তারা তোমাকে কন্ট্রোভার্সি করছে তোমাকে নিয়ে, তুমি সেটা দেখতে পাচ্ছ। কিন্তু যারা ভিউ দিচ্ছে তারা তোমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে দিচ্ছে, তুমি তো কমেন্ট বক্সটা পড়ছো, তাহলে বুঝতে পারছো যারা মানে দেখবে তারা মুখ খোলারও অধিকার আছে। হয় আমাদের মুখ খোলার অধিকার হচ্ছে কন্ট্রোভার্সি করি তাই ভিডিও নামাতে পারি, আর যাদের চ্যানেল নেই তারা কিন্তু তোমাকে কমেন্ট করছে, কিন্তু সেই একই ব্যাপার, তোমাকে কমেন্ট করেও যেটা বলছে, আমরা কন্ট্রোভার্সি করেও কিন্তু সেটাই বলছি। আর একটা কথা হচ্ছে, সুখে সত্যি সত্যি বলছি, মানে অন গড, সন্ধ্যা এখন হয়তো কটা বাজছে, 7টা, এই যে ঘড়িটা দেখিয়ে দিই, এই যে দেখালাম এই কারণেই যে মানে মানে আমার কেন মনে হচ্ছে, পজ করেছিলাম, আমার ছেলেরা এলো সেই জন্য গেট খুলতে গেছিলাম, আমার শুধু মনে হয় যে এর কি অভাগী না,
যে খাট ছিল সে নিচে এলো, যে হয়তো ভাবলো যে না ছেলের কাছে থেকে আমাকে খাটটা নিয়ে আসতেই হবে, শীতের সময় কনকনে ঠান্ডা, মা হয়ে কিন্তু খাট নিয়ে চলে এলো। এই কথাটা বারবার বলি, কারণ হচ্ছে যেহেতু কথায় প্রসঙ্গে কথা বেরায়। মা হয়ে খাটটা কিন্তু নিয়ে চলে এলো, সেই খাটে কি দেখো, ছেলে কনকনে ঠান্ডায় কিন্তু আবার একদিন নিচে বিছানা করে শুয়েছিল, পরের দিন কিন্তু যে উঠানের চৌকিটা ছিল সেটা ও ঠাকুমার বাবা কিন্তু ভালোভাবে সেট করে সেটাকে নাতিকে শোয়ার যোগ্য করে দিয়েছে। কিন্তু মা নিয়ে এলো ঠিকই, কিন্তু দিদার এতটাই মানে লালসা যে মেয়েটা দেখছে সানে শুচ্ছে, বাবা তো ডিউটি করছে, এর আগে তো শুয়েছে। আমার কথা হচ্ছে এর আগে মেয়ের বিয়ে দেওয়ার আগে থেকে, মেয়ের বিয়ে দিয়ে মানে 5 বছর এইদিকে আর ওইদিকে ধরো ক বছর ছিল, তো তাহলে সেখানে কিছুতে ছিল। সেই খাটটা কি করলো, বৌমাকে আর ছেলেকে দিল, আর মেয়ের খাটটা কি করলো, তারা নিল। আর যে চৌকিটা ছিল সেই চৌকিটা দিয়ে ঠাকমাকে আর নাতিকে শুতে দিয়েছে। নাতনি তো একটু মোটা সোটা হেলদি, সেহেতু আর জায়গা হচ্ছে না, কোথায় শুচ্ছে গরমে, নিচে একটা সানে শুচ্ছে। গায়ে ছুলিতে এগুলোতে পুরো তোমরা দেখবে লক্ষ্য করে এইরকমভাবে সাদা হয়ে গেছে নিচ পজিশন, আর উপরটা পুরো কালো হয়ে গেছে, পুড়ে যেমন যায় না ওরকম কালো হয়েছে। ওকে কিন্তু ধবলা নামটা আমরা এমনি দিইনি, ও এতটা পরিষ্কার ছিল, আপেলের মতো পরিষ্কার ছিল। তোমরা দেখে এসো ওর শ্বশুরবাড়িতে, যারা যারা নতুন দেখোনি বা যারা দেখেছো তারাই মানে বিবেচনা করো, এতটা পরিষ্কার ছিল আপেলের মতো। তার গায়ের রং কোথায় গেল, সেই ফিগার কোথায় গেল না, অদ্ভুত লাগে না? এত নির্যাতিত ছিল, কিন্তু স্কিনে মানে ঝরে ঝরে বলতো কালার আর ফিগারও। উপরন্ত পরশু দিনের যে ভিডিওটা, সে বলল যে তোমরা কমেন্ট করছো আমি সময় পাচ্ছি না, তোমরা কমেন্ট করে বলছো যে তো ভালো ভালো ভিডিও দাও, আগে যেমন দিতে তেমন ভিডিও দেয়, তো কি বললো আমি এখন সময় পাচ্ছি না। দেখো ক্যামেরা কিন্তু সবাই ধরতে পারে না, ক্যামেরা যদি সবাই ধরতে পারে, দেখো আমি ব্লগ ছাড়ছি আরেকজন ব্লগ ছাড়ছে, একই ব্লগ, কিন্তু মানে ক্যামেরার যে পজিশান আর ক্যামেরার যে কোয়ালিটি আর ক্যামেরার যে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সন্দীপ অনেকটাই ভালো করতো। একটা বাঙালি দুজনা শাড়ি পরে করেছিল, ওটা সুন্দর। তারপরে যাই হোক, জিনিস যেগুলো করেছে প্রত্যেকেই কিন্তু বাদাম বাদাম কাঁচা বাদাম, তারপরে রাস্তায় সেই তোমার কালী পুজোর চাঁদা তোলা, এই সবগুলো যেন একটা খুব সুন্দর লাগতো। এখনকারগুলো যেমন যেন মানে ক্যামেরা ধরার জন্য যেন জিনিসটা পরিপূর্ণতা পায় না। এবার ও তো বুঝতে পারছে ওর ভুলগুলো, দেখো মানুষ যখন ভুল করে আমরা তো বলে মরছি, আর ও কিন্তু ঠেকে মরছে। ও বুঝতে পারছে ওর জিনিসগুলো, ও হয়তো ইগো কাজ করছে, জেদ জেদ কিন্তু সন্দীপও বলেছে ওর প্রচণ্ড জেদ, ওর মা বাবাও বলতে বাধ্য হচ্ছে জেদ, কারণ এখন বলছে না, হয়তো ক্যামেরার বাইরে বলে জেদ। আর যে মিশিয়েছে সেই দিদি, আমাদের দালাল দিদি, সে দিদিও কিন্তু বলে প্রচণ্ড জেদি, দেখেও মনে হয় ও প্রচণ্ড জেদি অহংকারী। কারণ হচ্ছে অহংকারীও কেন বোঝা গেছে, ও যখন রাস্তাঘাটে বেরায়, দেখো অহংকারী যদি না হয় না, রাস্তাঘাটে বেরালে আমি ঘরেও যেমন বাইরেও তেমন থাকবো, কিন্তু ও ঘরে যেমন বাইরে কিন্তু তেমন থাকে না। বাইরে কিন্তু দেখায় আমি প্রচণ্ড বাচ্চা, আমার অনেক মানে সবাই ভালোবাসে, আমার অনেক প্রচুর অর্থ, এগুলো কিন্তু বুঝিয়ে দেয় চাল চলনে বলো, ইতে বলো। ও কিন্তু স্বাভাবিক নয়, মানে না, ও স্বাভাবিক না। সেই জন্য হয়তো দেখো লক্ষ্মী আর অলক্ষ্মী, যদি গীতা আন্টি একটা কথা বলেছে যে পদ্মফুল নিয়ে এসেছো, এবার ঘরে তোমার লক্ষ্মী বিরাজ করবে, তোমার অলক্ষ্মী দূর হয়েছে, এটা আমি আগেও বলেছি। দেখো লক্ষ্মী আর অলক্ষ্মী মানে কিছু কিছু বাড়ি থেকে না যখন কেউ বেরিয়ে যায় তখন বোঝা যায় যে লক্ষ্মী গেল না অলক্ষ্মী গেল। মানে বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে বাড়িটায় ছিল, সেই বাড়িটা আগে কেমন ছিল, 1 বছরে কেমন হলো। মানে এই বাড়িতে এখন কিচ্ছুর অভাব নেই, শুধু একটা বউয়ের অভাব, যে ঘরটা আরও পরিপূর্ণতা করবে। আর শাশুড়ি শাশুড়ি হচ্ছে সত্যি লক্ষ্মী, সত্যি লক্ষ্মী।
মানে কে কখন খাবে, ঘরের কোন কাজটা করতে হবে, কখন কি হতে হবে, মানুষ আসলে কিভাবে আপ্যায়ন করতে হবে। আজ সন্দীপদের বাড়ি থেকে কিন্তু কেউ যাওয়ার পর কেউ বলতে পারেনি যে না খাইয়ে ছাড়ে না, বা যতটা পারে তারা কিন্তু আপ্যায়ন করে। আর মানে সীমাদিও যদি কোনোদিন ফট করে চলে গেছে, সন্দীপের মা কিন্তু নিরামিষ রান্না করেছে, মানে তাদের জন্য আমিষ আর সীমাদির জন্য ঘরে নিরামিষ। সেদিক দিয়ে বলছি, কখন কে কোথায় কি খাবে সব জানে, সেই জন্য সংসারটা কিন্তু এখনও বেঁচে আছে, চলে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ওর যে মানে বক্তৃতা দিল সেটার উদ্দেশ্যেই আমার রাগটা হলো যে তুমি করছো ভাই বললেই তোমার দোষ, তাহলে তুমি করছো কেন সেই কাজ, তুমি দেখাচ্ছ কেন সেই কাজ? আইসক্রিমটা তো না দেখালেও চলতো না, আইসক্রিমটা না দেখালেও চলতো, চা খাওয়াটা কতক্ষণে না দেখালেও চলতো, যে এই দেখো আমি আর আমার মা চা খাবো, মার জন্য করছি, ছেঁকে নিয়ে তুমি আলাদা খেয়ে নিলে, তুমি দেখাবে কিন্তু বলতে গেলেই দোষ। আইসক্রিমটা ওখানটাই এন্ড করে দিতে পারতো, আইসক্রিমটা পরে খেতে পারতো, 2 মিনিটের তো, অন্য কিছু সুন্দরীকে, সুন্দরী বাচ্চাকে দিয়ে রাস্তাঘাট দেখিয়ে আকাশ দেখিয়ে হয়ে যেত তো আর 2 মিনিট। কেন আইসক্রিমটা দেখালি তুই? তাহলে তুই কন্ট্রোভার্সি চাস, লোকে বলুক, আবার বললে বলবি তোমরা আমার খাওয়াতে কিন্তু বলো না, আমি খেতে ভালোবাসি, আমি তোমরা যে যা খুশি বলো। তাহলে আবার কেন যে যা খুশি বলছে শুন। চলো বন্ধুরা, টাটা।